সমাবেশের ঘোষণা দিয়েছিল এনসিপি। বিএনপি যেহেতু কয়েকদিন ধরে নগর ভবনকে কেন্দ্র করে তাদের আন্দোলন করছিল জনাব ইশরাককে মেয়র বানানো নিয়ে, তার এক ধরনের পাল্টা কর্মসূচি এটা হতে পারে, বা কনটেক্সট আমরা সেভাবেই দেখবো, এটা একটা পাল্টা কর্মসূচি হিসেবে তারা সামনে আনার চেষ্টা করেছেন এবং একটা ডিজাস্টার হয়েছে, বিপর্যয় হয়েছে। এরকম একটা সমাবেশ, সোকল্ড, এটাকে আর সমাবেশ বলা যাবে কিনা এই আলাপও আসবে, বিক্ষোভ বলা যাবে কিনা সেটা না হওয়াই তাদের জন্য ভালো ছিল। অনেকগুলো বাস্তবতা এই সমাবেশটা আমাদের সামনে এনে হাজির করেছে, সেগুলোর একটু কথা বলা দরকার। আমরা অনেকেই নিশ্চয়ই এটার ছবি দেখেছি, এটার ভিডিও বিভিন্ন চ্যানেলগুলো লাইভ করেছে, সেই ভিডিও পাওয়া যায়। তাতে আমরা দেখছি খুবই অল্প সংখ্যক, 50-100, এর খুব বেশি মানুষ নন। মানে এর আগে একবার যখন পয়লা বৈশাখে একই ধরনের একটা অনুষ্ঠানে দেখা গিয়েছিল যে ওখানে টিভি চ্যানেলের ক্যামেরা এবং অনেক ব্যক্তিগত ইউটিউব বা সামাজিক মাধ্যম বেসড অনেক মিডিয়ার লোকজনের যে সংখ্যা, তার চাইতে যারা আন্দোলনে এসছেন, যারা সমাবেশ করছেন তাদের সংখ্যা তার চাইতে কম বা সমান, একই ধরনের একটা পরিস্থিতি। এনসিপির মতো দলের জন্য এটা খুবই একটা অশনি সংকেত তাদের ভবিষ্যতের রাজনীতির জন্য। আমি কয়েকটা অবজারভেশন, কিন্তু কেন বিপর্যয়কর সেটা পরের দিকে বলছি। এই যে তাদের সমাবেশের সংখ্যা এটা দেখা গেল, এর প্রধান কারণ আমি বোধ করি তাদের সাথে জামাতের সাম্প্রতিক বাদানুবাদ। আমরা খেয়াল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে জনাব হাসরাত আব্দুল্লাহ যখন যমুনায় গেলেন, তারপর তারা শাহবাগে আসলেন, তখন জামায়াতে ইসলামী ইনফর্মালি, যদিও তাদের নেতারা যে একেবারে লুকিয়েছিলেন তা না, গুরুত্বপূর্ণ নেতারা দেখিয়েছেন, কিন্তু তারা বলছে তারা ব্যক্তিগতভাবে গেছেন এবং জামায়াতের অফিসিয়াল সিদ্ধান্ত ছিল জামায়াত সেখানে থাকবে, ফলে লোকজনের সংখ্যা মোটামুটি দেখা গিয়েছিল। আর যখন শাহবাগে আসা হয় তখন জামায়াতের বাইরেও প্রচুর ইসলামপন্থী দল এবং সংগঠন, শুধু রাজনৈতিক দল না, এর বাইরের মানুষজনও এসেছিলেন, ফলে মোটামুটি একটা সংখ্যা, মোটামুটি একটা উপস্থিতি দেখা গিয়েছিল। জামায়াতের সাথে যেহেতু ওইটাকে কেন্দ্র করে আমাদের নিশ্চয়ই মনে আছে, তারপর তাদের স্লোগান, সেটার প্রতিবাদ করা, পরবর্তীতে মাহফুজ আলমের সাথে জামায়াতের পারস্পরিক যে ঠোকাঠুকি হতে হতে সেই সংকটের কারণে বোধ করি জামায়াত এবার এখানে তাদের লোকজন পাঠায়নি, এটা একটা। আর কোনো একটা কারণে আর একটা সংখ্যার জায়গা আছে সরকারের কাছে, ইসলামপন্থীরা, যাদের বেশিরভাগ সময় আমরা দেখেছি তারা সরকারদের সাথেই থাকতে চান। তারা শেখ হাসিনার সাথে কিভাবে হেফাজতে ইসলাম একটা পর্যায়ে ছিলেন, আমি আপনাদেরকে একটা ভিডিওতে ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি। সো এখানে তারাও ছিলেন না। আমি জানি না এটা তাদের অর্গানাইজ করার সমস্যা নাকি নিজেদের এত লোক নেই ওখানে, মানে তাদের যে সমর্থন, তাদের মানুষ দেখতে এক ধরনের লুক আছে, তাদেরকে দেখলে চেনা যায়, জামায়াত শিবিরকে দেখলে চেনা যায় না, কিন্তু ওই ইসলামপন্থী দলগুলোর সমর্থকদের যারা মূলত মাদ্রাসা কেন্দ্রিক, তাদের একটা লুক আছে, তাদের পোশাক আশাক, তাদের ফেসের দাড়ি, সব কিছু মিলে। আমি জানি না সরকার কোনো কারণে, সরকার বলছি কিন্তু আমি কথাটা, এনসিপির সাথে আমি সরকারকে আলাদা করি না একদম, সরকার এবং এনসিপি মিলে কোনো কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা এখানে তারা এই ধরনের ইসলামপন্থী রাজনীতি বা সামাজিক সংগঠন যারা করেন তাদেরকে আনবেন না, কারণ একটা সমাবেশ শুধুমাত্র এই ধরনের মানুষকে দিয়েই হচ্ছে, এটার একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে ক্যাম্পেইন চলছে, যে এই সরকারটা ইসলামিস্টদের সরকার, ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের, এক্সট্রিমিস্টদের সরকার, এটা একদম ভালো ট্র্যাকশন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু সেটা না, এনসিপিও ঘোষিতভাবে যে রাজনীতি করে, যে তারা মধ্যপন্থী দল, একটা মধ্যপন্থী দলে যদি কয়েক হাজার মানুষ হতো এবং সবই যদি এরকম ইসলামপন্থী বিভিন্ন সংগঠন থেকে আসা হতো, তাহলে আসলে খুব স্বাভাবিকভাবেই তার মধ্যপন্থী রাজনীতির বিরাট প্রশ্ন তৈরি হতো। যাই হোক, সব কিছু মিলে তারা নিশ্চয়ই এতটা এক্সপেক্ট করেন নাই, এই জায়গায় এসে ঠেকলো। এখন তাদের সংকটটা কোন জায়গায়? আমি বলছিলাম ভবিষ্যতে আসলে বাংলাদেশের রাজনীতির মাঠে সংখ্যার শক্তিও ফ্যাক্টর হয়ে থাকবে। সংখ্যা শক্তি, মাঠে সংখ্যা শক্তি দেখানো আসলে একটা সঠিক রাজনীতি বলে আমি মনে করি না। আমরা আশা করেছিলাম শেখ হাসিনার পতনের সাথে সাথে মাঠে নেমে শক্তি প্রদর্শন করার চল থেকে আমরা ধীরে ধীরে, তাড়াহুড়ো করে না হলে ধীরে ধীরে বেরিয়ে আসব, কিন্তু সরকারের একটা অংশের ফাজলামোর কারণে ওই পরিস্থিতি রয়ে গেছে। ফলে বিএনপি মাঠে তার শক্তি দেখানোর চেষ্টা করছে। এখন সরকারের ওই অংশটাও চাইবে তাদেরও শক্তি কোনো না কোনো ফর্মে দেখানো। এখন এনসিপি যখন তার অবস্থা এরকম নিয়ে হাজির হয় সবার সামনে, এটা তাদেরকে হতাশ করবে, জনগণকেও এনসিপির প্রতি হতাশ করবে। কারণ হলো এনসিপি দীর্ঘদিন থেকে একটা দাবি করছে, ইনফ্যাক্ট জুলাই অভ্যুত্থানের পরই, মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই
তাদের ডাকেই নাকি সারা দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের পেছনে দাঁড়িয়েছে, তারা এত কিছু তাদেরকে মাথায় রেখে এটা হয়েছে। এবং এটা করতে গিয়ে তারা বিএনপিকেও আক্রমণ করেছেন যে আপনারা 15 বছরে তো কিছুই পারেন নাই। তো তাদের যে ন্যারেটিভ, যে তাদেরকে দেখেই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, তাদের এত বড় ট্র্যাকশন আছে, এত বড় ইনফ্লুয়েন্স আছে, তো তখন স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে 50 জন 100 জন মানুষ কেন তাহলে হয়? এমনকি আপনার দলেও কি এই ঢাকা শহরে কয়েকশো বা কয়েক হাজার মানুষ নেই যারা এসে দাঁড়াবে? আর সাধারণ মানুষ, তাদের ভাষ্য মতে তো হাজার হাজার সাধারণ মানুষও আসার কথা ছিল, কারণ বিএনপি দেশটাকে যেহেতু ধ্বংস করে দিচ্ছে তাদের ভাষায়, তাহলে তো তারা এটা খুব সহজেই মানুষের কাছে ট্র্যাকশন পাওয়ার কথা ছিল, পায়নি। সুতরাং তাদের যে ন্যারেটিভ সেটাও ডাহা মিথ্যা প্রমাণিত হলো। আমরা দীর্ঘদিন থেকে বলছি তারা সামনে ছিলেন, কিন্তু ওর মধ্যে মূল শক্তি কোনোভাবেই তাদের কেউ ছিল না। এটা এখন প্রমাণিত এবং ভবিষ্যতে এটা আরও প্রমাণিত হতে থাকবে। তবে সংখ্যা শক্তি যাই হোক, তারা এখানে এসে বক্তব্য রেখেছেন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন। এটা তারা করে যাবেন এবং নির্বাচনটাকে ঝামেলায় ফেলার জন্য তাদের এটাই কৌশল হবে, এবং তারা নির্বাচনটাকে ঝামেলায় ফেলার কৌশল হিসাবেই এটা করছেন। আই রিপিট, আমি আবারও বলি, নির্বাচনকে ঝামেলায় ফেলার কৌশলের অংশ হিসেবেই তারা করছেন। তাদেরকে কেউ করাচ্ছে, একটা অংশ তারা অ্যালাইন্ড। কেন বলছি? মানে নির্বাচন কমিশন কি বাংলাদেশে ম্যাটার করে? মানে তারা আজকে এসব কথা বলেন, ছোট মানুষ, বয়সে অনেক আমাদের তুলনায়, কিন্তু কনসাসনেস তো থাকা দরকার। শেখ হাসিনার সময় আমরা কি লড়াই করেছিলাম, কি ফাইট ছিল? নির্বাচন কমিশন পুনর্গঠন করে চমৎকার নির্বাচন কমিশন দাও, এই আলাপ আমরা কেউ করেছি? করিনি। আমরা বলেছি কোন বাংলাদেশের মতো প্রেক্ষাপটে অসাধারণ নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেও কোনো লাভ নেই। আমরা উদাহরণ দিয়েছি, বিচারপতি রৌফ শাহাবুদ্দিনের অধীনে চমৎকার নির্বাচন করেছে, কিন্তু মাগুরা উপনির্বাচন বিএনপির সময় ভালো করেন নাই, করতে পারেন নাই। 8 সালে এই নির্বাচনের প্রশ্ন আছে, তারপরে শামসুল হুদা কমিশন রিজনেবলি ওয়েল একটা নির্বাচন করেছে, কিন্তু নারায়ণগঞ্জে নির্বাচন করতে তাদের বিশাল ঝামেলা হয়ে গেছে, কারণ দলীয় সরকার সেটাকে ঝামেলা করতে চেয়েছিল। সো নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টরি না, নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টরি না, ফ্যাক্টর আসলে সরকার। বাংলাদেশে যদি আগামী নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন যদি ভালো না হওয়ার সম্ভাবনা থাকে, তার একমাত্র এবং প্রধান দায় হচ্ছে ডক্টর ইউনূসের যে সরকার, সেটার। এটুকু না বোঝার মতো স্টুপিড তারা নন। তারা জানেন, আমি ওদের অনেকজনকে চিনি, অত্যন্ত ব্রিলিয়ান্ট ইয়াং পিপল, পড়াশোনা করা। আমি সত্যি তাদের অনেকের চিন্তা, অনেকের বোঝাবুঝিতে আমার কাছে মধ্যে একটা মুগ্ধতাও আছে। সুতরাং তারা এটা বোঝেন না, তা মনে করার কোনো কারণ নেই, তারা বোঝেন। তাহলে নির্বাচন কমিশন ফ্যাক্টর না, ফ্যাক্টর আসলে একটা কেওস তৈরি করা। তারা একটা কেওস তৈরি করতে চাইছেন, এই কেওসের মাধ্যমে তারা নির্বাচনের পথে নানা রকম অস্থিরতা তৈরি করতে চাইছেন। ধরুন সরকার চেঞ্জ করলেন না, কি হতে পারে জানি, ডক্টর ইউনূস যেহেতু কথা বলেছেন উনি একটা ডাক দেবেন, তো আমরা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন মানি নাই, যে আমরা অনেকদিন থেকে বলছি যমুনায় যাও। ওনাদের তো আবার যমুনায় যাওয়ার এক ধরনের অ্যাক্সেস আছে, ওনারা গেলেই যমুনার ব্যারিয়ার ভেঙে যায়, ভেতরে যেতে পারেন। হাসনাত আবদুল্লাহ সার্জিসরা যাবেন সামনে, নাহিদরা যাবেন, তারপরে শাহবাগ ব্লক করবেন, ব্লক করে এই নির্বাচন কমিশন সরানো ছাড়া হবে না, আবার পাল্টাপাল্টি হবে, বা আমরা তফসিল মানি না, এসব শুরু হবে। এই শুরুগুলোর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এটা ভবিষ্যতে আরও খারাপভাবেই ফিরে আসবে। আমি মনে করি এই দেশের জনগণ এইটুকু বুঝে রাখুক, কে কোথায় কিভাবে কেন খেলতে চাইছে। এই খেলাগুলোর বিরুদ্ধে আমাদের শক্ত থাকা দরকার আছে। নির্বাচন হবে, নির্বাচনে কে আসবে কে যাবে সেটা নির্বাচনে জনগণই ডিসাইড করবে, এবং ওই ডিসিশনের পরও তাদের মনে হতে পারে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাহলে পরের নির্বাচনে তারা সেটা শুধরে নেবে, বা তাদের প্রয়োজনে তারা মাঠে নামবে, কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াবে, চাপ দেবে, অন্য দল চাপ দেবে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই চলতে হবে। ক্ষমতা ধরে রাখার মতো কোনো ইত্রামি বাংলাদেশের মাটিতে যাতে আর না হতে পারে, সেটা যেই করুক, সেটা শেখ হাসিনা কিংবা ডক্টর ইউনূসের সরকার পুরোটা বা একটা অংশ করুক, সেটা আমরা মেনে নেব না। এই জায়গায় আমাদের শক্ত হওয়া দরকার। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল তার রাজনীতি করা নিয়ে একটা মন্তব্য করেছেন। আমার কাছে এই মন্তব্যটাকে একটা চালাকি বলে মনে হয়। চালাকি, আমি কেন এটাকে চালাকি বলে মনে করছি এবং এই বক্তব্যের উদ্দেশ্যটা কি, বা এই চালাকির উদ্দেশ্য কি, সেটা নিয়ে একটু কথা বলতে চাই।
জনাব আসিফ মাহমুদ বলেছেন, আমি ইত্তেফাক থেকে পড়ছি, অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেইনি। যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি। তারপরের বাক্যটা ইজ ভেরি ইন্টারেস্টিং। উনি স্পেসিফিকলি বলছেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মানে আমাদের দীর্ঘদিন থেকে এই ধরনের একটা পারসেপশন আছে, জনাব আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেবেন, তার দায়িত্বের কোনো একটা পর্যায়ে দায়িত্ব ছেড়ে নির্বাচনের আগেই হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওনার এই বক্তব্যের মাধ্যমে তিনি একটা ধোঁয়াশা তৈরি করলেন। তিনি ওখানে যে যাবেনই গ্যারান্টি নেই, যেতেও পারেন কিন্তু গ্যারান্টি নেই, এবং পরিস্থিতি বুঝে যে কোনো জায়গায় যোগ দিতে পারেন। মানে তাত্ত্বিকভাবে ব্যাপারটা এরকম, উনি বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলে, এখন তো প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন দল গজাচ্ছে, যে কোনো দলে যোগ দিতে পারেন। টেকনিক্যালি ব্যাপারটা এই রকম। পারেন কি আসলে তিনি, দেবেন কি আসলে তিনি, এসব প্রশ্ন আমরা করতেই পারি। প্রথম কথাটা হচ্ছে, আসিফ মাহমুদকে কোনো, ধরলাম যে ছাত্রদের দলের বাইরে আর কেউ আসিফ মাহমুদকে নেওয়ার ক্ষেত্রে কি যুক্তি থাকতে পারে? আসিফ মাহমুদ কোনো দলে যদি যোগ দেন, তিনি কি অ্যাসেট হবেন নাকি লায়াবিলিটি হবেন? আমার কাছে তার পলিটিক্যাল ক্যাপিটাল আমার কাছে এই মুহূর্তে খুবই নিচু পর্যায়ে আছে বলে মনে করি। একথা মাথায় রেখেই বলছি যে তিনি এই গণ অভ্যুত্থানের একদম সামনের সারিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যেও খুবই প্রমিনেন্টদের একজন। সেই সময়কার তার ভূমিকা অসাধারণ, কিন্তু তিনি উপদেষ্টা হবার পর যেভাবে বিতর্কিত হতে শুরু করেছেন, এবং সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্ক হয়েছে দুটো ঘটনা ঘিরে, তার বাবার ঠিকাদারি লাইসেন্স এবং তার চাইতেও জরুরি কথা তার এপিএসকে অপসারণ আসলে এক অর্থে করা হয়েছে দুর্নীতির অভিযোগে বা দুর্নীতির দায়ে। দীর্ঘদিন থেকে, মানে তার এপিএসকে যদি অপসারণ নাও করা হতো, এই আলাপ পলিটিক্যাল স্ফিয়ারে খুব জোরে সোরে ছিল যে তার এপিএস মারাত্মক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এখন প্রশ্ন হলো, তার এপিএসের দুর্নীতির অংশ একেবারেই কি নন জনাব আসিফ মাহমুদ? তিনি কি কিছুই জানতেন না, নাকি তিনি তার অংশ হয়েছেন? অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার বাবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝেন নাই, যিনি একজন শিক্ষিত মানুষ, যিনি একটা স্কুলের হেডমাস্টার, উনি অশিক্ষিত মানুষ নন। ফলে নানান রকম বিতর্ক তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এখন আমরা জানি না, নিশ্চিত নই, উপদেষ্টা পদে থেকে জনাব আসিফ মাহমুদ অনেক টাকা করেছেন কিনা। টাকার একটা মূল্য রাজনীতিতে আছে, এখনও টাকা দিয়ে রাজনীতিতে পদ বা বিভিন্ন জায়গায় যাওয়া যায়, ভবিষ্যতেও আরও বেশ কিছুদিন যাবে বলে আমি মনে করি। আমি খুব ইউটোপিয়ান চিন্তা করি না যে শেখ হাসিনার পতনের পর আমাদের পলিটিক্যাল পরিবেশ, পলিটিক্যাল ইডিওলজি একেবারে রাতারাতি পাল্টে যাবে। তো আমরা যদি, আবারও বলছি, আমি নিশ্চিত নই, জানি না, অনেক আলাপ আছে, কিন্তু যদি সেটা না হয়ে থাকে তাহলে আসিফ মাহমুদকে কেন নেওয়া হবে দলে, কেন নেবে? আমি মনে করি এখন তিনি যেভাবে মানুষের সামনে পোর্ট্রেইড হয়েছেন, আসলে অন্য কোনো দলে যাওয়ার সম্ভাবনা ওনার যথেষ্টই কম। এমনকি উনি ছাত্রদের দলে গেলেও যে ইমেজ তার তৈরি হয়েছে, তাকে খুব ফোরফ্রন্টে রাখা হবে, আমি সন্দিহান। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে উপদেষ্টা আছেন, আমরা কি কেউ, আপনাদের যদি কারো মাথায় আসে আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন, উনি এতদিন ধরে যে মন্ত্রণালয়গুলোতে আছেন সেই মন্ত্রণালয়গুলোতে উনি আসলে কি খুব সিগনিফিক্যান্ট কাজ করেছেন? কেউ একটু যদি আমাকে লিখে জানান। আমি ভেবে দেখেছি যে তার মন্ত্রণালয়গুলোতে তিনি অসাধারণ কোনো কাজ করেছেন, যেটা মানুষকে তার ক্যাপেবিলিটি সম্পর্কে একটা ধারণা দেবে, তার নেতৃত্ব সম্পর্কে ধারণা দেবে। আমার তো মনে পড়ে না। তো তাহলে অন্য কেউ নেবে কেন? বরং ওই যে বললাম, তার যে গ্লোরিয়াস একটা অতীত আছে আপরাইজিংয়ের সময়, সেটা অনেকাংশেই ঢাকা পড়ে এটা এখন নেগেটিভ দিকে চলে গেছে বলে আমি মনে করি। তাহলে কেন উনি এটা করছেন? আমি বলছিলাম এটা একটা চালাকি। প্রধান কারণটা আমি একটু পরে বলবো। একটা গৌণ কারণ এটা হতে পারে, একটা মানুষ যখন তাকে একটু আনসার্টেইন করেন, উনি যদি ছাত্রদের দলেও যান, সেখানে যাতে উনি একটা বেটার জায়গায় যেতে পারেন। উনি যেহেতু আগে যাননি, এখন অনেক পদ দখল হয়েছে, সো সেখানে একটা গুরুত্ব তৈরি করার চেষ্টা হতে পারে। আর অন্যান্য দলগুলোর সাথে নেগোশিয়েট করার হয়তো উনি চেষ্টা করবেন। কিন্তু প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তিনি আসলে একটা ধোঁয়াশা তৈরি করতে চাইছেন। কারণ আমরা অনেকেই এই অভিযোগ করছি, আমি বহুবার করেছি, সেটা হলো এনসিপি সরকারের অংশ। কারণ দুজন ছাত্র উপদেষ্টা আছে যারা একটা সময় এসে এনসিপিতে জয়েন করবে, ফলে সরকারের মধ্যে থেকে উপদেষ্টারা তাদের, আমি জনাব নাহিদকে এক্সাম্পল দিয়ে বলছিলাম,
আমি চেয়েছি ব্যক্তিগতভাবে তিনি এই দলের দায়িত্ব নিক, আমার সেটা নিজেরও চয়েস ছিল, কিন্তু উনিও তো সরকারে ছিলেন এবং হঠাৎ করে উনি সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে একটা দলে যোগ দিয়েছেন, ব্যাপারগুলো এরকম না। সো সরকারের মধ্য থেকে তিনি বুকে এনসিপি রেখে সরকার চালিয়েছেন, সরকারের দায়িত্ব পালন করেছেন, যে সরকারটা একটা পুরোপুরি নিরপেক্ষ সরকার হওয়ার কথা ছিল। এগুলো নিয়ে আমরা প্রশ্ন করছি। ঠিক একইভাবে আসিফ মাহমুদ এবং জনাব মাহফুজ আলম সম্পর্কে একই অভিযোগ আমরা করছি। আমি এভাবেও অন্তত বলেছি যে যদি 3 জন বিএনপি বা 2 জন জামাতের 3 জন উপদেষ্টা যদি বলে আমরা বিএনপিতে যোগ দেব এই সরকারের থেকে রিজাইন করে, কিন্তু আমি জয়েন করার আগ পর্যন্ত সরকারে আছি, বা একইভাবে জামায়াতে যোগ দিতে পারি, আমি চিন্তা ভাবনা করছি, বিবেচনা করছি, তারা রিজাইন করে এই যাবো, কিন্তু তার আগ পর্যন্ত আমি সরকারে আছি, এগুলো আমরা মেনে নেব কিনা। ফলে জনাব আসিফ মাহমুদদেরকে যখন আমরা এনসিপিতে জয়েন করবে বলে তাদেরকে এটা নিয়ে প্রতিবাদ করছি, এটা নিয়ে তাদের অনৈতিকতার কথা বলছি, সেটাকে ভেঙে দেওয়ার জন্য আসলে এই চালাকিটা করা হয়েছে বলে আমি মনে করি। আমি খুব সিরিয়াসলি এটা মনে করি, এটাই কারণ। ফলে এখন এনারা এনসিপির এক্সটেনশন এটা বলাতে ঝামেলা হবে। এনসিপি এই সামনেই যখন এদেরকে নিয়ে প্রশ্ন আসবে, এনসিপি বলবে দেখেন আসিফ মাহমুদ কিন্তু বলেছে উনি যে কোনো দলে যেতে পারেন। দিস ইজ দ্য ট্রিক। এই কারণেই এই কাজটা করা হয়েছে। চালাকি, রাজনীতিতে চালাকি লাগে, তবে অতি চালাকি মনে হয় ভালো না। আর এনসিপি দলটা যারা যেভাবে তৈরি করেছে, পলিটিক্সের মাঠ কঠিন, টাফ, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের কাছে মোটা দাগে সততা, মোটা দাগে স্বচ্ছতা জনগণ এক্সপেক্ট করে, কারণ তারা নতুন এক ধরনের রাজনীতি আমাদের সামনে আনবেন, এটা তারাই বলেছেন। এই এক্সপেকটেশন মানুষের মধ্যে তারাই তৈরি করেছেন। সুতরাং রাজনীতিতে কিছু কৌশল থাকবে, এটা থাকতে হয়, এটাও সত্য। বাংলাদেশের মতো দেশের রাজনীতি খুব প্লেইনলি সৎভাবে করা যায় না, সৎভাবে করা যায় না। যেমন আপনার আসলে নির্বাচনে বেটার পারফর্ম করার জন্য নির্বাচনকে যত পিছিয়ে দেওয়া যায়, এমনকি সরকারের বলা সীমাটা শেষ সীমায় নিয়ে যেতে পারলে এনসিপির সুবিধা, কোনো সন্দেহ নাই। মানে যে দলের বয়স ডিসেম্বরে 1 বছর হবে, সে 3 মাস বাড়াতে পারলে তার 25% বেশি সময় সে পাচ্ছে। সে 6 মাস বাড়াতে পারলে সে 50% সময় বেশি চাচ্ছে, সে সময় বেশি চাবে, এটা তার স্বাভাবিক। কিন্তু এটা তার বলা যায় না, সোশ্যাল কৌশল করবে, বিচার সংস্কার এগুলোকে কন্ডিশন বানিয়ে সামনে এনে চেষ্টা করবে। এই কৌশলগুলো হয়তো আমরা টু সাম এক্সটেন্ট এক্সপেক্টও করি, এটা হতেই পারে। কিন্তু চালাকি, বিশেষ করে অতি চালাকি, বাজে ধরনের চালাকি তাদের দিক থেকে হওয়াটা একেবারেই অনুচিত। জনাব আসিফের এই কৌশলটা আমার কাছে এই ধরনের বাজে